এবার রাশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারে ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেন। পুরো পরিস্থিতিটি অত্যন্ত ভয়াবহ জায়গায় চলে গেল। গোটা বিশ্বে তেল সংকট এবং গ্যাস সংকট যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখনই ইউক্রেন এমন এক কর্মকাণ্ড ঘটালো যা কিন্তু পৃথিবীর অবস্থাটা আরো ভয়াবহ এক ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে গেল। তা কিন্তু এক কথায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কালকে ইউক্রেনের পক্ষ থেকে সরাসরি রাশিয়ার প্রিমক্স অয়েল রিফাইনারিতে হামলা চালানো হয়েছে, যা রাশিয়ার লার্জেস্ট অয়েল রিফাইনারি। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই রিফাইনারির উপর ভারতও কিন্তু ডিপেন্ডেন্ট ছিল, কারণ সাম্প্রতিক সময় যত তেল রাশিয়া ভারতকে পাঠিয়েছে বা বিক্রি করেছে, তার অধিকাংশই কিন্তু এই প্রিমক্স অয়েল রিফাইনারি থেকে আগত বা উৎপন্ন হতো। যে তথ্য সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে, কালকে গভীর রাতে ইউক্রেনিয়ান ড্রোন রাশিয়ার এই রিফাইনারিতে হামলা চালায়। রাশিয়া সরকারিভাবে একথা স্বীকারও করেছে এবং তারা বলেছে যে হঠাৎ করে এই ধরনের ইরেসপন্সিবল অ্যাটিটিউড ইউক্রেনের পক্ষ থেকে যে দেখানো হবে, তা কিন্তু তারা কেউ ভাবতেও পারেনি। রাশিয়া বলেছে 249টা ড্রোন তারা তাদের ডিফেন্স সিস্টেম দ্বারা ইন্টারসেপ্ট করেছে। অর্থাৎ সেই 250টা ড্রোনও যদি রাশিয়ায় আছড়ে পড়তো, তাহলে এই পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যেতে পারত। যদিও ইউক্রেন পরিষ্কার বলছে তারা 35টি ড্রোন ব্যবহার করে এই প্রিমক্স অয়েল রিফাইনারিকে সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে এবং গোটা বিশ্বের তৈল সংকট ফের একবার চরম আকার ধারণ করবে এই পদক্ষেপের পর। এবং এটাই দেখুন পশ্চিমা বিশ্ব চাইছিল। পুরো বিষয়টি ইচ্ছাকৃতভাবে পশ্চিমা বিশ্ব যে তৈরি করছে তা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। আপনি ইরান বনাম আমেরিকা যুদ্ধটি দেখুন। যুদ্ধ শুরু হয়েছিল কি নিয়ে? নিউক্লিয়ার এনরিচমেন্ট নিয়ে, ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে নিউক্লিয়ার এনরিচমেন্ট ইরানকে বন্ধ করতে হবে, এবং ইরান পরিষ্কার বলছেন আমরা নিউক্লিয়ার এনরিচমেন্ট করে বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করে পারমাণবিক বোমা বানাচ্ছি না, আমরা যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করছি তা মেডিকেল আইসোটোপ তৈরিতে কাজে লাগছে এবং সিভিলিয়ান পারপাসে কাজে লাগছে। এবার আসল যে বিষয়টি আজকে এই পুরো ঘটনায় আমরা দেখলাম তা হলো, যুদ্ধ হচ্ছে আমেরিকা এবং ইরানের, কিন্তু গোটা বিশ্বের তৈল সংকট একটা তৈরি করা হলো এবং এই অকৃত্রিম তৈল সংকট তৈরি হলো শুধুমাত্র আমেরিকার আগ্রাসন নীতির জন্য। ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। অবস্থা এতটাই আমেরিকার হাতের বাইরে থেকে বেরিয়ে যায় যে আমেরিকা বাধ্য হয় রাশিয়াকে গোটা বিশ্বতে তেল বিক্রি করার ছাড়পত্র দিতে। যদিও রাশিয়ার অনুমোদন বা ছাড়পত্র কোনোটাই লাগে না, তা সত্ত্বেও আমেরিকা তো বলেছে যে তারা 30 দিনের একটি ওয়েভার রাশিয়াকে দিয়েছে এবং ভারতও সেই রাশিয়ার ক্রুড অয়েল কিনতে পারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। এবং আরো যদি গভীরে গিয়ে ভাবেন তাহলে দেখবেন এই যে তৈল সংকট তৈরি হয়েছে তার সব থেকে বেশি এফেক্ট কাকে করেছে? পশ্চিমা বিশ্বকে করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কিছুদিন আগে ইউক্রেনের কাছেই অনুরোধ জানানো হয়েছিল তারা যেন রাশিয়ার তেল কেনার অনুমতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে দেয়, কারণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে ইউরোপের যে অয়েল সাপ্লাই চেন তা 8 থেকে 10% সম্পূর্ণ ভেস্তে গেছে। ফলে আজকে গোটা বিশ্বের মতোই পশ্চিমা বিশ্ব, স্পেশালি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো গ্যাস এবং জ্বালানি সংকট চরম আকারে সে দেশে তৈরি হয়েছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউক্রেন কি করলো? রাশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারের উপর আক্রমণ করলো। এবার এর পাল্টা রাশিয়াও আক্রমণ করবে আজকে। কিন্তু আমার সব থেকে বড় বক্তব্য যে ইউক্রেন কার্যত আমেরিকার শক্তিতে শক্তিশালী হয়ে গেছে, যে ইউক্রেনের একটি স্টেপ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ ছাড়া হয় না, সেই ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের সামনে যে দ্বিচারিতা করছেন, সেই দ্বিচারিতা কিন্তু স্পষ্ট বোঝা গেল কালকের এই পদক্ষেপের ফলে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে তিনি শান্তির কথাবার্তা বলছেন এবং সেই কথাবার্তা প্রোডাক্টিভ হয়েছে, ফলে 5 দিন ইরানের উপর কোনো মিলিটারি আগ্রাসন আমেরিকা করবে না। এই স্টেটমেন্টের কিছুক্ষণের পর আমরা দেখলাম ইরানের একাধিক এনার্জি সাইটের উপর আমেরিকার হানাদারি শক্তি আক্রমণ করলো। এ গেল একটা পদক্ষেপ। দ্বিতীয়ত, গোটা বিশ্বের তৈল সংকট মোকাবিলা করার জন্য, অয়েল ট্রেড গ্লোবাল সাপ্লাই চেনকে ব্যালেন্স করার জন্য যে আমেরিকা ইরান এবং রাশিয়াকে গোটা বিশ্বের কাছে তেল বিক্রি করার ছাড়পত্র দিয়েছিল, সেই আমেরিকা ইউক্রেনকে দিয়ে রাশিয়ার অয়েল রিফাইনারির উপর কালকে ড্রোন হামলা করলো, যার ফলে গ্লোবাল অয়েল সাপ্লাই চেন কালকে ফের একবার ভেস্তে যাবে। কারণ এই রিফাইনারি ছোটখাটো রিফাইনারি নয়, রাশিয়ার লার্জেস্ট রিফাইনারি। 1 মিলিয়ন ব্যারেল প্রতিদিন তেল এই রিফাইনারি কিন্তু
প্রডিউস করে এবং গোটা বিশ্বের কাছে বিক্রি করতে সাহায্য করে, যার 80-90% কিন্তু ভারতেও আসতো। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হয়ে গেল। তা কিন্তু কালকে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে তৈরি করলো। অর্থাৎ পশ্চিমা বিশ্বের মোটরা এখানে বোঝার চেষ্টা করুন, স্ট্রেট অফ হরমুজ থেকে যখন জাহাজ যাচ্ছে ঠিক তখনই ইরান এক একটি জাহাজকে বিভিন্ন ক্ষেত্রে পর্যালোচনা করছে, সার্ভেলেন্স করছে এবং বিপুল পরিমাণে কর পশ্চিমা বিশ্বর বিভিন্ন জাহাজের থেকে নেওয়ার কথা ইরান ভেবেছে। পশ্চিমা বিশ্বের অবস্থা এতটাই খারাপ যে তাদের যে পার্টনার রাষ্ট্রগুলো আছে যেমন সৌদি, কাতার, তাদের থেকে তেল বা গ্যাস কোনোটাই তারা আনতে পারছে না। একমাত্র অপশন ছিল রাশিয়া। সেই রাশিয়াও কিন্তু পশ্চিমা বিশ্বের থেকে প্রাথমিকভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ এই পশ্চিমা বিশ্ব অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ঠিক করেছিল 2027 সাল থেকে রাশিয়ার তেল ইউরোপের মার্কেটে তারা ঢুকতে দেবে না। এবং পুতিন পরিষ্কার বলেছিলেন 2027 নয়, এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকেই তেল নেওয়া তারা বন্ধ করুক ইউরোপ, এবং আমরা ইউরোপকে তেল দেবো না, আমরা চীন, ভারতকে তেল দেবো। এবং ভারতেও কিন্তু একের পর এক তেল ভর্তি ট্যাঙ্কার পুতিন পাঠাচ্ছিলেন। অর্থাৎ সব মিলিয়ে এই জটিল পরিস্থিতিতে অয়েল সাপ্লাই চেনের একটা সাম্যতা বজায় রাখতে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ভারত ও ইরান এবং রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে এই ডিপ্লোম্যাসিটাকে ওপেন সর্বসমক্ষে নিয়ে আসে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো ভারত কিন্তু শুধুমাত্র ইরান বা রাশিয়ার থেকে গ্যাস বা তেল কিনছে তা নয়, ভারত কিন্তু আমেরিকার থেকেও বিপুল পরিমাণে এলএনজি বা এলপিজি কিনছে এবং অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশও কিন্তু ভারতকে এই মুহূর্তে সাপোর্ট করছে গ্যাস বিক্রি করে। এই পরিস্থিতি যখন একটু একটু করে স্টেবিলিটির জায়গায় যাচ্ছে তখন রাশিয়ার বৃহত্তম তৈল শোধনাগারের উপর এই ধরনের ভয়ঙ্কর হামলা নিঃসন্দেহে পরিস্থিতিকে ফের জটিল একটা জায়গায় নিয়ে চলে গেল। ভারত বিপদে পড়বে। ভারতের ক্রুড অয়েল এবার কোন অল্টারনেটিভ ওয়ে থেকে আসে সেটা আমাদের দেখতে হবে, এবং রাশিয়া পাল্টা কি করে সেটাও কিন্তু দেখার বিষয়। আর এরপরে রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়াল আরও একটা ঘোষণা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ভারত এবং রাশিয়ার ট্রেড ওরিয়েন্টেড যে চুক্তি আছে তা অ্যাগ্রেসিভলি এবছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং রাশিয়া অফিসিয়াল কনফার্ম করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিনের মধ্যেই রাশিয়ায় যাবেন এবং পুতিনের সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং তিনি করবেন। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে কেন্দ্র করে গ্লোবাল ইকুয়েশন ফের একবার রচনা হবে। কিন্তু ইউক্রেন যে জিনিসটি করলো তার পিছনে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি পরিষ্কার দ্বিচারিতা করছেন এবং গোটা বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। তা কিন্তু স্পষ্ট হয়ে গেল কালকে রাতের এই ঘটনায়। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।